প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সোনালী ট্রফি থেকে আরও এক ধাপ দূরে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজ সাফ অনূর্ধ্ব-20-এর ফাইনালে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 9টায়। তার আগে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, রোনানের সাথে গেম টাইম পাবেন তো ডেকলান? মাঠে নামা হবে তো ইব্রাহিম নওয়াজের? ফাইনাল ঘিরে মালদ্বীপে চলছে ফুটবল জোয়ার। টিকিটের জন্য গেল রাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ফ্যানরা। হামজা, সমিত, ফাহমিদুলদের এনে অরিজিন ফুটবলারদের পথটা দেখিয়েছে বাংলাদেশ। লাল সবুজের দেখানো সেই পথে হেঁটেছে ভারতও। রায়ান উইলিয়ামসকে উড়িয়ে এনে হংকংকে হারিয়েছে ভারত, অথচ সঠিকভাবে দল পরিচালনা করতে না পেরে বাংলাদেশ পায়নি সফলতা। একই পরিস্থিতি কি হবে বয়স ভিত্তিকে? এই প্রশ্নটা উঠছে ম্যাচের পর ম্যাচ অরিজিন ফুটবলার ইব্রাহিম নওয়াজকে দলে সুযোগ না দেওয়ায়। ফাইনালে এই অরিজিনকে মাঠে দেখা যাবে কিনা সেই প্রশ্নই ঘুরছে চারিদিক। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে 1-1 গোলের ড্র। সেই ম্যাচে ছিলেন না ডেকলান সুলিভান ও ইব্রাহিম নওয়াজ। শক্ত প্রতিপক্ষ, তাই তো ফাইনালে ডেকলান সুলিভানের বেশি ম্যাচ টাইম আর ইব্রাহিম নওয়াজের মাঠে নামার বিকল্প নেই। রোনানের কারিশমাটিক গোল স্কোরিং, ডেকলানের বল সার্ভিস আর প্রতিপক্ষকে নাচানোর ক্ষমতা, সাথে ইব্রাহিম নওয়াজের মাঝ মাঠের সাপোর্ট। সোনালী ট্রফিটা আরও একবার উঠতে পারে লাল সবুজের ট্রফি কেসে। আমি বাংলাদেশে বলছিলাম যে আমরা ভারতের এগেনস্টে সবসময় খেলতে ভালো লাগে এবং ওদের হারায় আমরা ট্রফি নিয়ে দেশে আসতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে, বলা যায় ডু অর ডাই। সো আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সব কিছু বলবো। অনূর্ধ্ব-20 সাফে ইতিমধ্যে হয়েছে 2টি আসর। প্রথমবারের চ্যাম্পিয়ন ভারত আর সবশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু বয়সভিত্তিক সাফে 4বারের চ্যাম্পিয়ন ভারত আর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। রানার্স আপ হয়েছে 4 বার। আরও একবার সেটা হতে পারে কোচদের শুভ বুদ্ধির উদয় হলে। হেড কোচ কক্স আর আরেক কোচ মিশুদের পরিকল্পনা আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পরাতে পারে বাংলাদেশকে। কিন্তু সেই শুভ বুদ্ধির উদয় হবে তো কক্স মিশুদের? মামুনুর রশিদ, স্টার নিউজ। দীর্ঘদিন ধরেই একজন নাম্বার 9-এর অভাবে ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সুযোগ তৈরি হলেও হচ্ছে না গোল। সেই জায়গায় ব্যতিক্রম রোনান সুলিভান। ফিনিশিং, পজিশন সেন্স আর সেট পিসে দারুণ এই তরুণ স্ট্রাইকার। ভবিষ্যতে হামজা সমিতদের জন্য তিনিই হতে পারেন কাঙ্ক্ষিত সমাধান। একটা নাম্বার 9 থাকতো, এটা বড় একটা নাম্বার 9 ফান্দির মধ্যে, বাট আমাদের নাই। সমিত সোমের সহজ স্বীকারোক্তি, একজন নাম্বার 9-এর অভাবে হারছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম কিংবা অ্যাওয়ে ম্যাচ তারই প্রমাণ। দুবারই মাঠে দাপট দেখিয়েও হেরেছে বাংলাদেশ। ফ্যানদের মনে প্রশ্নটা তাই আগে থেকেই, কিন্তু সমাধান কোথায়? চলমান সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে উকি মারছে সেই সমাধান। রোনান সুলিভান পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে জোড়া গোল, পরের ম্যাচেই ভারতের বিপক্ষে অ্যাসিস্ট। শুধু গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যায় তাকে বিচার করা মুশকিল। মাঠের খেলায় তার আছে বহুমুখী প্রতিভা, শক্তিশালী ফ্রিকিক, ফিনিশিং দক্ষতা, পজিশন সেন্স, শারীরিক সক্ষমতা। একজন পারফেক্ট নাম্বার 9-এর যেসব কোয়ালিটি থাকা দরকার তার কমতি নেই রোনান সুলিভানের। হাফ চান্সগুলোকে কাজে লাগাতে পারেন, সেট পিস থেকে করতে পারেন গোল। রোনানের অসাধারণ নৈপুণ্যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ফাইনালে ওঠার পথে 3টি ম্যাচ খেলেছে লাল সবুজরা। এই 3 ম্যাচে মাত্র 1 গোল হজম করার বিপরীতে 4টি গোল আদায় করেছে বাংলাদেশ, যার 3টিতেই অবদান রোনান সুলিভানের। তাই তিনিই হতে পারেন হামজা সমিতদের পারফেক্ট সমাধান। KM সনি, স্টার নিউজ। ফাইনালের স্পটলাইটে সুলিভান ব্রাদার্স। রোনান বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের মেইন ওয়েপন, জাত গোল স্কোরার, সেট পিস স্পেশালিস্ট। আর ডেকলান প্রমাণ করেছেন তিনি ম্যাচের টেম্পো যে কোনো সময় বদলে দিতে পারেন। ফ্যানরা তাই ভারতের বিপক্ষে ফাইনালে রোনানের সাথে স্টার্টিং 11-এ ডেকলানকেও দেখতে চায়। রহমান পেয়ারের প্রতিবেদন। নেপালের বিপক্ষে 10 মিনিটের মাস্টার ক্লাস। ডেকলান সুলিভান
লেটার মার্কস নিয়ে পাশ, ফ্যানদের উচ্ছ্বাস। এমন এক প্রতিভাকে কেন সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়, জবাবটা বাংলাদেশের কোচরাই দিতে পারে। ডেকলান সুলিভানকে স্টার্টিং 11-এ রাখার দাবি জোরালো হচ্ছে। সেমিফাইনালে সুলিভান ব্রাদার্সের যুগলবন্দি। ভারতের বিপক্ষে ফাইনালেও দেখা যাবে কি? নেপালের বিপক্ষে রোনান ডেকলানের রসায়ন ছিল নজর টানা। যমজ ভাইকে নিয়ে ইন্ডিয়ারও মাথা ব্যথা। ফাইনালে প্রতিপক্ষ ইন্ডিয়া, যাদের শক্তি হার না মানার মানসিকতা। মালেতে লাল সবুজদের অকুণ্ঠ সমর্থন দেবেন প্রবাসী বাংলাদেশিরা। অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল 2-0 গোলে। গ্রুপ পর্বে ভারতের সাথে 1-1 গোলের ড্র, আর সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে উঠে আসে ফাইনালে। ভারতও অপরাজিত, পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু। বাংলাদেশের বিপক্ষে লড়াইটা হয়েছে শেয়ানে শেয়ানে, আর সেমিফাইনালে ভুটানকে স্রেফ উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারেন ওমাং দোদাম, ভারতের মূল অস্ত্র। 3 ম্যাচে 3 গোল। ইন্ডিয়ান ফরওয়ার্ডকে ঠেকাতে পারবে তো বাংলাদেশ? রোনান সুলিভান বাংলাদেশের প্রাণ, ফাইনালে তার দিকেই তাকিয়ে থাকবে দল। 3 ম্যাচে 2 গোল, 1 অ্যাসিস্ট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে রোনান সুলিভানের। রহমান পেয়ার, স্টার নিউজ। এবারে ক্রিকেট। বিসিবি আর জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। 15 কার্যদিবস সময় থাকলেও জানা গেছে বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে এনএসসির করা তদন্তের প্রতিবেদন রিপোর্ট জমা দেয়া হতে পারে রোববার। আর তাই তো কিছুটা তড়িঘড়ি করেই শনিবার ডাকা হয়েছে বিসিবির জরুরি সভা, যেখানে এই ইস্যুর পাশাপাশি এজেন্ডায় থাকছে ঢাকা প্রিমিয়ার লিগ সহ একাধিক পরিচালকের পদত্যাগ আর নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন নিয়ে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিবন। এ যেন অঘোষিত এক স্নায়ুর লড়াই, চিঠি পাল্টা চিঠি। মুখোমুখি অবস্থানে জাতীয় ক্রীড়া পরিষদ আর দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সময় যত পার হচ্ছে সে উত্তেজনা পাচ্ছে ভিন্ন মাত্রা। বিসিবির নির্বাচনের অনিয়ম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় 9 এপ্রিল। কিন্তু সূত্রের খবর ইতোমধ্যে সে রিপোর্ট চূড়ান্ত করেছে কমিটি। আগামী রোববারই নাকি জমা দেওয়া হচ্ছে এনএসসিতে। এমন খবরে নড়ে চড়ে বসেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ডাকা হচ্ছে জরুরি সভা। যদিও বিসিবির এক প্রভাবশালী পরিচালকের দাবি এই সভা ছিল পূর্ব নির্ধারিত, তবে আরেকজন নাকচ করেছেন তা। ইতোমধ্যে সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ সহ 25 থেকে 30 জনের সাক্ষাৎকার গ্রহণ করেছে তদন্ত কমিটি, কারো সশরীরে কারো বা অনলাইনে। আর বুলবুল জবাব দিয়েছেন চিঠির মাধ্যমে। এমনিতেই নানা ইস্যুতে নিজেদের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল পার করছে বিসিবির বর্তমান কমিটি। একের পর এক পরিচালকের পদত্যাগের হিড়িক, ভেতরে অস্থিরতা, ভাঙনের সুর। তাই তো এই বোর্ড মিটিং পাচ্ছে ভিন্ন গুরুত্ব, যেখানে গুরুত্ব পাচ্ছে একাধিক এজেন্ডা। ঢাকা প্রিমিয়ার লিগ থাকবে সবার উপরে। জানা গেছে ডিপিএল নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এদিন। হতে পারে 3 পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ, ইমাগো নাকি রিয়েল ইম্প্যাক্ট। নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন করবেন কারা, সে নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। ক্রিকেট খেলার জায়গায় অন্য দুই দিক এটা মেশানো উচিত না। ক্রিকেট খেলা যদি না হয় তখন হবে কি আমরা আমাদের সমস্যা হবে হচ্ছে মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, 3rd ডিভিশন লিগ এইসব খেলে যারা কেরিয়ার বলেন, সংসার বলেন, এগুলি চলে। সম্প্রতি সংসদে গেল বছরগুলোতে বিসিবির দুর্নীতি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই বিষয়কে স্বাগত জানায় বর্তমান কমিটি, জানিয়েও আলোচনা হতে পারে বিসিবির এই সভায়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তার ভবিষ্যতের গতিপথ সবকিছুই হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহখানেকের মধ্যেই। এখন দেখার বিষয় জাতীয় ক্রীড়া পরিষদকে কিভাবে ম্যানেজ করতে পারে বুলবুল অ্যান্ড কোং। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রীর এক ফোনেই দখলমুক্ত লালবাগের প্রয়াত দেলোয়ার হোসেন খেলার মাঠ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশে লালবাগের সেই মাঠ পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটিকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা করেন তিনি। এ সময় ক্রীড়ার উন্নয়নে ঢাকা শহর নিয়ে নিজের পরিকল্পনার কথাও গণমাধ্যমে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকের আক্রমণের সামনে যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি তিনি কার্যকর করা শুরু করেছেন। ছোট্ট ছবিটা যেখানে শিশুদের আনন্দের উৎস অনিরাপদ দোলনা, যা চোখে পড়তেই দেশের প্রধানমন্ত্রীর সরাসরি ফোন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। সমাধান ওই এক ফোনেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ পেয়ে দিনের আলো ফুটতেই লালবাগের প্রয়াত দেলোয়ার হোসেন খেলার মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্থানীয় প্রতিনিধিকে নিয়ে রেকি করেন পুরো মাঠ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের একটি জাতীয় দৈনিকে এই যে ঠিক মাঠের ঠিক ডান পাশে একটি ছোট্ট একটি পার্কের মতো একটি জায়গা আছে এবং সেখানে ছোট্ট শিশুরা খুব জরাজীর্ণ একটি মাঠের মতো একটি জায়গাতে তারা খেলাধুলা করছিল। মাঠের অবস্থাটি আসলে আমরা নিজেরাই এখন এসে সরজমিনে দেখলাম এবং সেই ছবিটি যখন পত্রিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, দেখা মাত্রই তিনি এটা ছবি তুলে আমার কাছে পাঠিয়েছেন এবং আমাদের যে সংসদ সদস্য রয়েছে তাকে বিষয়টা অবগত করেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে, যেহেতু এটা আমরা রাতের বেলা জেনেছি, যার কারণে আমরা আজকে সকালবেলা এখানে এসেছি। আমিনুল হকের এক ভিজিটেই দখলমুক্ত লালবাগের এই খেলার মাঠ। অভিযোগ ছিল মাঠ ভাড়ার নামে এখানে রমরমা ব্যবসা চালাতো একটি মহল। এখানে কোনো ভাড়া দেওয়া না, এটা ওপেন থাকবে, উন্মুক্ত থাকবে আজকের পর থেকে। এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। এই এলাকার স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠগুলো তৈরি করেছে, তাদের নেতৃত্বে এবং এই এলাকার স্থানীয়ভাবে যারা বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে এই মাঠটি খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে ক্রীড়াকে প্রাধান্য দিতে ঢাকা মহানগরী নিয়ে আলাদা পরিকল্পনার কথাও জানিয়েছেন আমিনুল হক। শহরের প্রতিটি 2 থেকে 3টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠের পরিকল্পনা নতুন সরকারের। ঢাকা মহানগরীতে 2টি বা 3টি ওয়ার্ডের মাঝখানে একটি বড় আকারের 2 থেকে 3 বিঘা জায়গা বা 3 থেকে 4 বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। এদিকে দেশের ক্রীড়া সংকট কাটাতে আগামী সপ্তাহের মাঝে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে অ্যাডহক কমিটি বানিয়ে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। ধ্বংসপ্রায় পাবনার ঈশ্বরদীর মরহুম আলহাজ আবুল মনসুর খান স্টেডিয়াম। দীর্ঘদিন সংস্কার না করায় অযত্ন অবহেলায় বেহাল দশা স্টেডিয়ামের। ধ্বংস হয়ে গেছে অবকাঠামো, মাঠের অবস্থাও নাজুক হয়ে পড়েছে। খেলা তো নেই এই মাঠে, বরং বসে এখন মাদকসেবীদের আড্ডা। পাবনা থেকে শামসুল আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় এই মাঠেই প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হতো যুবকদের দৌড়ঝাঁপ। গোলের চিৎকার, ব্যাট বলের আওয়াজ আর উচ্ছ্বাসে ভরে উঠত পুরো এলাকা। তরুণরা স্বপ্ন দেখত এখান থেকেই একদিন খুলবে জাতীয় দলের দরজা। মরহুম আলহাজ আবুল মনসুর খান স্টেডিয়াম, এটা ছিল ঈশ্বরদীর যুবকদের স্বপ্নের কেন্দ্র, আশার প্রতীক। আজ সেই মাঠই যেন অস্তিত্বের সংকটে। সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় অবকাঠামো আর খেলার মাঠ জুড়ে বালু ও খোয়ার স্তূপ। সবুজ ঘাসের বদলে এখন শুধুই ধূসর হতাশা। স্টেডিয়ামের ভেতরের দৃশ্য আরও হৃদয় বিদারক। ভাঙা গ্যালারি, ধসে পড়া দেয়াল আর মাঠের মাঝখানে এখন মাদকসেবীদের অবাধ আড্ডা। প্রকাশ্যে মলমূত্র ত্যাগের দুর্গন্ধে ভরে আছে চারপাশ। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে এখানে ফেলা হয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পের ইট খোয়া মিশ্রিত বালু। যে মাঠ একদিন স্বপ্ন তৈরি করত, সেই মাঠই আজ যুবকদের স্বপ্নকে পিষে ফেলছে। মাঠটা যেহেতু খারাপ, সেহেতু এলাকার ছেলেপেলে খেলাধুলার প্রতি আর নাই। এখন সবাই নেশাগ্রস্ত বেশি হচ্ছে। বিভিন্ন রাস্তার কাজের জন্য এখানে মাটি, তারপরে বালু, খোয়া এগুলো ফেলানোর জন্য এই মাঠটা একদমই খেলার উপযোগী নয়। আমরা প্র্যাকটিস করতে আসি, তো প্র্যাকটিস করার সময় ধরনের ড্রেসিং রুমটা আছে, তো ড্রেসিং রুমের মধ্যে আসি কেউ মাদক নেশাগ্রস্ত করে, এক পাশে আমরা প্র্যাকটিস করতেছি আর এক পাশে নেশাগ্রস্ত করে।
যুব সমাজের একাংশ এখনও খেলতে চায়, কিন্তু খেলার পরিবেশ না পেয়ে দিন দিন হতাশ হয়ে পড়েছে। অনেকে ইতোমধ্যে খেলা ছেড়ে দিয়েছে। যারা এখনও আসে তারা শুধু পুরনো স্মৃতি হাতড়ায়। স্বপ্নগুলো যেন ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। স্টেডিয়ামটা খুব নাজুক একটা অবস্থা। আমার স্টেডিয়ামটা হতে পারলো না সেটা ভিন্ন বিষয়, কিন্তু মাঠটা তো সুন্দর থাকতে হবে। পাশে দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে মাটি খোয়া মোয়া পালা দেওয়া থাকে সবসময়, বড় বড় গাড়ি এর মধ্যে চলাফেরা করে, মানে কোনো রকম পরিবেশ নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি তাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান। আইনগত এবং প্রশাসনিক এবং উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যা থাকে এটা আমরা সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হবে এবং আমরা খুব দ্রুত চেষ্টা করব এই কাজটা সম্পন্ন করার জন্য। একটি খেলার মাঠ শুধু ঘাস আর মাটির টুকরো নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন, শরীর, মন ও চরিত্র গড়ে তোলার পবিত্র স্থান। যদি দ্রুত সংস্কার না করা হয়, সঠিক ব্যবস্থাপনা না আসে, তাহলে ঈশ্বরদীর এই মিনি স্টেডিয়ামের সাথে হারিয়ে যাবে অসংখ্য তরুণের স্বপ্ন, উচ্ছ্বাস ও ভবিষ্যৎ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। গভীর সংকটে ইতালিয়ান ফুটবল। টানা 3 বিশ্বকাপ মিস করে ইতিহাসে প্রথমবার এমন লজ্জার মুখে পড়েছে ইতালি জাতীয় ফুটবল দল। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। তার পরপরই সরে দাঁড়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কোচ জেনেরো গাত্তুসোর ভবিষ্যৎও অনিশ্চিত। ইতালির মতো দেশে দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থতার দায় নিয়ে ঠিকই সরে দাঁড়ান, কিন্তু বাংলাদেশে থেকে যান কাবরেরা। পাশাপাশি ইতালিতে অবকাঠামোগত দুর্বলতার উয়েফা হুঁশিয়ারি দিয়েছে, ঝুঁকিতে পড়তে পারে 2032 ইউরোর আয়োজন। কেএম সোনি জানাচ্ছেন বিস্তারিত। এক সময়ের গৌরব, ইতিহাস আর আবেগের প্রতীক ইতালির ফুটবল আজ এক গভীর সংকটের মুখে। নীলাকাশ গ্রাস করছে অমানিসার অন্ধকার। বিশ্বকাপ জয়ী কোনো দল হিসেবে প্রথমবারের মতো টানা 3 বিশ্বকাপ মিসের লজ্জার রেকর্ড গড়েছে আজজুরিরা। সেই দায় নিজের কাঁধে নিয়েই পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। 2018 বিশ্বকাপে জায়গা করতে না পারলেও গ্রাভিনা দায়িত্ব নেওয়ার পর ইতালি পড়েছে ইউরোপ সেরার মুকুট। 2020 সালে জিতেছে ইউরো, তবে গ্রাভিনা কাটাতে পারেননি বিশ্বকাপের অভিশাপ। 2022 সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দর্শক হয়েই থাকতে হয়েছে তাদের। সবশেষ বসনিয়া ও হার্জেগোভিনিয়ার বিপক্ষে ট্রাইবেকারে হেরে 2026 বিশ্বকাপের স্বপ্নও ভেঙেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ব্যর্থতার ভার একা গ্রাভিনা বহন করেননি। তার পদত্যাগের ঠিক পরেই সরে দাঁড়ান জাতীয় দলের ডেলিগেশন প্রধান ও কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দলের প্রধান কোচ জেনারো গাত্তুসোর 10 মাসের মেয়াদও শেষের পথে। তার আগেই হতে পারেন বরখাস্ত। ফলে নতুন নেতৃত্ব আসার আগ পর্যন্ত ইতালিয়ান ফুটবল দিশেহারা এক সময় পার করছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছেন সংশ্লিষ্টরা। কখনো ভাবিনি যে আমাদের শেষ বিশ্বকাপ ম্যাচ হবে 2014 সালে, আমার বিদায়ের ম্যাচ। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। এই হতাশাকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে হবে। ইতালিয়ান প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অনেক ভালো কাজের যথাযথ মূল্যায়ন হয় না। গ্রাসরুট পর্যায়ে যা আমরা উপস্থাপন করি, ফেডারেশন তার গুরুত্ব দেয় না। যে কেউ নিজেকে প্রার্থী হিসেবে এগিয়ে আনবে, তার প্রোগ্রাম আমরা পুরোপুরি মূল্যায়ন করব। তবে আমরা সমর্থকদের কাছে কোনো বার্তা দিতে পারছি না, কারণ আমরা নিজেরাও দুঃখিত ও হতাশ। সংকট শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফার সভাপতি আলেকজান্ডার চেফেরিন সতর্ক করেছেন, ইতালির স্টেডিয়াম ও ফুটবল অবকাঠামো দ্রুত সংস্কার না হলে 2032 সালের ইউরো আয়োজনের অধিকার হারাতে পারে। বর্তমানে প্রস্তাবিত 11টি স্টেডিয়ামের মধ্যে কেবল ইউভেন্তুসের স্টেডিয়াম আন্তর্জাতিক মান পূরণ করে। আগামী 22 জুন ইতালিয়ান ফুটবল ফেডারেশনে এক জরুরি সাধারণ সভার মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। তাদের সামনেও চ্যালেঞ্জটা বেশ কঠিন। কেএম সনি, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।